এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। প্রাথমিক ইন্টারভিউ প্রস্তুতি 2025। আজকে যে টপিকটির উপরে আপনাদের সঙ্গে আলোচনা করব, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা ও বিষয়। তো আপনি ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তো সেখানে ভারতীয় সংবিধান সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন করে, তাহলে আপনি সহজেই এখান থেকে উত্তর দিতে পারবেন। এইগুলো মোটামুটি দেখে গেলে ভারতীয় সংবিধানের উপর থেকে শিক্ষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে, আপনার অসুবিধা হবে না। যদি আপনার সাবজেক্ট ইতিহাস এবং পলিটিক্যাল হয়ে থাকে গ্র্যাজুয়েশন লেভেলে, তাহলে এইগুলো আপনার অবশ্যই কাজে লাগতে পারে, বা এই যে বেসিক জিনিসগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে অবশ্যই আপনার জানা উচিত। তাহলেই, তা না হলে কিন্তু ইন্টারভিউতে গেলে আপনি বিভিন্নভাবে ধাক্কা খেতে পারেন, বা এইগুলো জানলে আপনার মনোবলটাও অনেকটা বাড়বে। যা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে আমি অনেক কিছুই করে এসেছি। আরেকটি ব্যাপার, ইন্টারভিউ প্রস্তুতি রিলেটেড অনেক ভিডিও আমি বানিয়েছি। তো একটি লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখানে গেলে আপনারা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি টোটাল ফাইলটাই দিয়ে রাখবো যে কী ধরনের ভিডিও করেছি। এমনকি আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আপনাদের আমি এখানে দিয়ে রাখবো। ওখানে অ্যাড হলে আপনারা ইন্টারভিউ রিলেটেড এই সমস্ত নোটসগুলোও পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রকৃত ক্লাসে চলে যাই যে আমাদের টপিক কী আছে। ও তার আগে একটি কথা বলে দিই, অবশ্যই নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো প্রথমেই আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মৌলিক অধিকার যেগুলো আছে, যেগুলো সঙ্গে শিক্ষা যুক্ত, সেইগুলো মোটামুটি জেনে নেব। কিন্তু মৌলিক অধিকার না জেনে আমাদের কি অন্য কোনো জায়গায় যাওয়া উচিত? তো সেহেতু মৌলিক অধিকার হচ্ছে আমাদের সংবিধানের এক প্রকার ভিত্তিপ্রস্তর বলা চলে। তো এই মৌলিক অধিকারগুলো জেনেই কিন্তু আমরা অন্যান্য বিষয়ে জানবো, কারণ মৌলিক অধিকার থেকেও অনেক কিন্তু প্রশ্ন আপনাদের হতে পারে। মৌলিক অধিকার হচ্ছে সংবিধানের সারাংশ বা স্তম্ভ। ভারতীয় সংবিধান মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 7টি মৌলিক অধিকার ছিল, 6টি মৌলিক অধিকার রয়েছে বর্তমান সময়ে। সমতার অধিকার 14 থেকে 18। আপনারা যখন কোর্টে একটি মামলা করেন, এই 14 থেকে 18 যে আর্টিকেলটা আছে, সেটা কিন্তু ওখানে উল্লেখ থাকে সমতার অধিকার। স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 19 থেকে 22। শোষণের বিরুদ্ধে অধিকার ধারা 23 থেকে 24। ধর্মের স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 25 থেকে 28। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার প্রবন্ধ 29 থেকে 30, এটা মনে রাখবেন। আর সমতার অধিকার, এটাও খুব ভালো করে মনে রাখবেন। আর সংবিধান প্রতিকারের অধিকার অনুচ্ছেদ 32। এবার চলে যাই আমরা ধারা 14। এবার আমরা এডুকেশন রিলেটেড শুধুমাত্র যে ধারাগুলো আছে সেইগুলোই বলবো, আমরা কিন্তু সব ধারাগুলো এখানে আলোচনা করব না। ভারতের সংবিধানের 3য় খণ্ডের অনুচ্ছেদে 14 একইভাবে বলে, রাজ্য আইনের সামনে কোনো ব্যক্তির সমতা বা ভারতের ভূখণ্ডের মধ্যে আইনের সমান সুরক্ষা অস্বীকার করবে না। অনুচ্ছেদ 14 এর আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা অভিব্যক্তিগুলো সংবিধানের প্রস্তাবনায় কল্পনা করা মর্যাদা সমতার নীতি প্রতিষ্ঠিত করতে চায়। এইভাবে ধারাটি একজন ব্যক্তির জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধর্ম বা জন্মস্থানের ভিত্তিতে কোনো বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা যাবে না। কোনো এডুকেশন সেন্টারে আপনার পড়াশোনার জন্য, বা আপনি আইনি জটিলতায় পড়ে গেলেন এডুকেশন রিলেটেড কোনো কিছুতে, সেখানে আপনার ধারা 14 অনুযায়ী আপনার সঙ্গে কোনো বৈষম্য করা যাবে না, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। ধারা 15, সংবিধানের 3য় খণ্ডের অনুচ্ছেদে 15, অর্থাৎ তাৎপর্যপূর্ণ কারণ, এটি ধর্ম, জাতীয়, বর্ণ বা লিঙ্গ, জন্মস্থান ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে। যাই হোক, অনুচ্ছেদ 14 এর বিপরীতে যা সমস্ত ব্যক্তিকে সুরক্ষা দেয়, তা তারা নাগরিক বা এলিয়েন হোক না কেন, 15 ধারার সুযোগ শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রসারিত। এখানে এই 15 নম্বর ধারা ভারতীয় নাগরিকদের জন্য প্রসারিত, যেটা 14 নম্বর ধারায় বলা হয়েছে আইনের সামনে সমতা ও আইনের সমান সুরক্ষা বলা হয়েছে, বা মর্যাদার সমতা। সেখানে এখানে 15 নম্বর ধারাটা সেই 14 নম্বর ধারাকে সুরক্ষা দেয়, বা 15 নম্বর ধারায় শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। ধারা নম্বর 14, সংবিধানের 16 অনুচ্ছেদে সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য সুযোগ সমতা নিশ্চিত করতে হবে। কোনো মামলা হলে এই 14 নম্বর ধারার কথাও কিন্তু ওখানে উল্লেখ থাকে। অনুচ্ছেদের 1 ধারায় বলা হয়েছে, ধারাটির রাজ্য ধারা 2 এর অধীনে যে কোনো অফিসের চাকরি বা নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। প্রথম ধারাটি বিশদভাবে ব্যাখ্যা করে এবং এইভাবে বলা হয়েছে, কোনো নাগরিক কারণের ভিত্তিতে তা করবে না। শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, বংশ, জন্মস্থান, বাসস্থান বা তাদের যে কোনো একটির জন্য অযোগ্য বা বৈষম্যমূলক রাষ্ট্রের অধীনস্থ কোনো কর্মসংস্থান বা অফিসের বিরুদ্ধে। যা ধারা 16, খুব ভালো করে পড়বেন ধারা 16টি। এরপরেরটা হচ্ছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে 14, 15, 16 এর অধীনে মৌলিক অধিকার হিসেবে সমতার অধিকারের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অনুচ্ছেদ 14, 15, 16 সমষ্টিগতভাবে আইনের সামনে সমতা, সাধারণ নীতি এবং অবৈষম্য প্রতিনিধিত্ব করে, যেখানে 17, 18 অনুচ্ছেদগুলো সামাজিক সমতার কারণকে আরও এগিয়ে নিয়ে চলে।
এখানে আইনের চোখে সমতা বা অবৈষম্য যে কথাটা বলা হয়েছে সেটাইকে কিন্তু সংরক্ষণ করে 14 ও 15, 16। আর 17, 18 সামাজিক সমতার অধিকারের কথা বলা হয়েছে। শিক্ষার অধিকার এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। শিক্ষার অধিকার 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের অধীনে একটি নতুন অনুচ্ছেদ 21 এ অধীন আসে। এটি একটি দীর্ঘস্থায়ী প্রয়োজন ছিল যাতে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশু বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে দাবি করতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টারভিউতে অনেকবার ধরেছে কিন্তু এটা। আর 202 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের অধীনে 21 এতে এটার উপরে ভিত্তি করে কিন্তু 8টি অ্যাক্ট এসেছিল, সেটাও আমরা বলব। শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার 8টি আইন 2009, যা 21 এ ধারায় অধীনে পরিকল্পিত ফলাফলমূলক আইনের প্রতিনিধিত্ব করে। এর অর্থ হলো প্রতিটি শিশুর একটি আনুষ্ঠানিক বিদ্যালয়ে সন্তোষজনক ও ন্যায়সঙ্গত মানের পূর্ণকালীন প্রাথমিক শিক্ষার অধিকার রয়েছে, যা কিছু প্রয়োজনীয় নিয়ম এবং মান সন্তুষ্ট করে। 2009 8টি যে অ্যাক্ট এই 21 এ ধারার অধীনে বা এটার উপর থেকে পরিকল্পনা নেওয়া হয়েছিল। অনুচ্ছেদ 28 কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় নির্দেশ বা ধর্মীয় উপাসনায় উপস্থিতির স্বাধীনতা সম্পর্কে কথা বলে। এটি বলে রাষ্ট্রীয় তহবিল থেকে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় নির্দেশ দেওয়া হবে না। যদি সরকার গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট যেখানে টাকা পয়সা দিয়ে থাকে, গভর্নমেন্টের নিয়মকানুন মেনে চলা হয়, গভর্নমেন্ট যেখানে রক্ষণাবেক্ষণ করে, গভর্নমেন্ট তহবিল দেওয়া হয়, সেখানে কিন্তু কোনো ধর্মীয় নির্দেশ দেওয়া চলবে না। ভারতীয় সংবিধানের 19 নং অনুচ্ছেদ শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার। সমস্ত সংখ্যালঘু ধর্ম ও ভাষার ভিত্তিতে হোক না কেন, তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার থাকবে। এটাও কিন্তু সব এডুকেশনের মধ্যে আপনারা ভালো করে মনে রাখবেন। 1 ক ধারা উল্লিখিত সংখ্যালঘুদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সম্পত্তি বাধ্যতামূলক অধিগ্রহণের বিধান করে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্র নিশ্চিত করবে যে এই ধরনের অধিগ্রহণের জন্য এই ধরনের আইন দ্বারা নির্ধারিত পরিমাণ সম্পত্তি এমন যে সেই ধারায় অধীনে গ্যারান্টিযুক্ত অধিকারকে সীমাবদ্ধ বা বাতিল করবে না। রাষ্ট্র শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য প্রদানের ক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈষম্য করবে না, যে একটি সংখ্যালঘুর ব্যবস্থাপনার অধীনে তার ধর্ম বা ভাষার ভিত্তিতে হোক না কেন। এটা 2 নম্বরে বলা হয়েছে। এটা হচ্ছে আপনার 30-1 আর 30-2 যেগুলো বলা হয়েছে যে রাষ্ট্র শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য প্রদানের ক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈষম্য করবে না, যে এটি একটি সংখ্যালঘুর ব্যবস্থার অধীনে, যা ধর্ম ও ভাষার ভিত্তিতে হোক না কেন। সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে বা ভাষার ভিত্তিতে হতে পারে। রাষ্ট্র সাহায্য প্রদানের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না। 30-2 নম্বর ভরা হয়েছে। এবার হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশাত্মকমূলক নীতি এবং শিক্ষা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নির্দেশাত্মক নীতিগুলো আছে সেইগুলোর সঙ্গে শিক্ষা কীভাবে জড়িত। ভারতীয় সংবিধানের 4র্থ অংশে এ বিভাগে ধারা 36 থেকে 51 এই নীতিগুলো বর্ণিত রয়েছে, যেখানে আমি শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারাগুলো তুলে ধরব। 41 নম্বর ধারা বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা, অক্ষমতার ক্ষেত্রে নিরাপদ নাগরিক, যেখানে বলা হয়েছে কাজ করার অধিকার, শিক্ষার অধিকার, জনসাধারণের সাহায্য পাওয়ার অধিকার। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 45 শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা। খুবই ইম্পর্টেন্ট এই ধারাটি, মনে রাখবেন। রাষ্ট্র এই সংবিধান প্রবর্তনের 10 বছরের মধ্যে 14 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত সকল শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করবে। এরপর আসি ধারা 46। 46-এ কী আছে? এসসি, এসটি এবং সমাজের অন্যান্য দুর্বল শ্রেণীর শিক্ষাগত, অর্থনৈতিক স্বার্থের প্রচার এবং তাদের সামাজিক অবিচার ও শোষণ থেকে রক্ষা করা। ভারতীয় সংবিধানের পার্ট IV-A ও 51A অনুচ্ছেদে, মানে 4-এর এ এবং 51-এ অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির সাথে সম্পর্কিত, যা সংবিধানের গুরুত্বপূর্ণ ধারণাগুলির মধ্যে একটি বলে বলা হয়। এবার হচ্ছে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এবং শিক্ষার অধিকার হিসেবে মৌলিক কর্তব্য কতটা কার্যকরী, যেটা হচ্ছে পার্ট 4 এবং এ রয়েছে এবং 51-এ অনুচ্ছেদে এই মৌলিক অধিকারের কথা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখার দরকার যে সেগুলি রাশিয়ান সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং এগুলি একটি সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। সংবিধান অনুযায়ী এগুলো সরাসরি প্রয়োগযোগ্য নয়। মৌলিক কর্তব্য হিসাবে শিক্ষার অধিকার। মৌলিক কর্তব্য হিসাবে শিক্ষার অধিকার কী আছে আমরা দেখে নেব। 86তম সাংবিধানিক সংশোধন আইন 2002 অনুচ্ছেদ 51-এ অধীনে ধারাকে সন্নিবেশিত করেছে, যা একজন পিতামাতা অভিভাবকের মৌলিক কর্তব্যকে তার সন্তান বা ওয়ার্ডের 6 থেকে 14 বছর বয়সের মধ্যে শিক্ষার সুযোগ প্রদান করবে। অভিভাবিকাদের তাদের সন্তান বা ওয়ার্ডকে শিক্ষার জন্য স্কুলে আনতে উৎসাহিত করার জন্য একটি যুক্ত করা হয়েছে।
মৌলিক কর্তব্যে শিক্ষার অধিকার কী বলা হয়েছে সেটার জন্য এটা দেওয়া হচ্ছে। এবার অ্যাট এ গ্লান্সে আমরা কী বলবো, এখানে আমরা দেখে নেবো যে মানে শিক্ষার সঙ্গে যুক্ত যে যুগ্ম তালিকা, আমাদের ভারতীয় সংবিধানে 3টে তালিকা আছে। প্রথম তালিকা কেন্দ্রীয় তালিকা, দ্বিতীয় তালিকা রাজ্য তালিকা, তৃতীয়টি রয়েছে যুগ্ম তালিকা। যেখানে সংবিধানের 7ম তফসিলে শিক্ষা সম্পর্কিত 3টি তালিকা রয়েছে, যেখানে শিক্ষাটি হলো ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার মধ্যে। তো সেই সম্পর্কিত তথ্যগুলো আমরা একটু দেখে নেব। এছাড়াও ভাষা রিলেটেড কোথায় আছে ভারতীয় সংবিধানের কোন ধারায়, সেগুলো আমি বলবো, কারণ ভাষাও একটি শিক্ষার অঙ্গ। আপনার পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে। যুগ্ম তালিকায় 7ম তফসিলে 6টি শিক্ষা সম্পর্কিত তালিকা রয়েছে: 20, 25, 26, 27, 39, 40 নং ধারা। সংবিধান প্রবর্তিত হওয়ার সময় থেকে প্রায় 26 বছর ধরে শিক্ষা ছিল রাজ্য তালিকাভুক্ত বিষয়। শিক্ষা কোন তালিকাভুক্ত বিষয় ছিল? কিন্তু সংবিধানের 42তম সংশোধনী 1976 খ্রিস্টাব্দে 18 ডিসেম্বর শিক্ষার যুগ্ম তালিকায় উক্ত হয়। এই তালিকায় 47টি বিষয়ের মধ্যে 6টি বিষয় শিক্ষার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। 20 নং অনুচ্ছেদে বলা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনার যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। এবার 25 নং ধারায় কী বলা হয়েছে? 25 নংয়ে 1 নং উপধারায় বলা হয়েছে বৃত্তিগত কারিগরি প্রশিক্ষণ। 2 নং উপধারায় বলা হয়েছে দাতব্য প্রতিষ্ঠান সমূহের উপর নিয়ন্ত্রণ। 3 নং উপধারায় বলা হয়েছে আইনি প্রযুক্তি সংক্রান্ত পেশার নিয়ন্ত্রণ। 4 নং উপধারায় বলা হয়েছে সংবাদপত্র ছাপাখানা ও বিভিন্ন প্রকার পুস্তকের উপর নিয়ন্ত্রণ। 5 নং উপধারায় বলা আছে আইন পরিষদ দ্বারা ঘোষিত নয় এমন কোনো জাতীয় সৌধ যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা 1 নং ধারায় কী আছে আমরা আগেই পড়েছি। 17 নম্বর ধারায় কী আছে? সমাজে বিদ্যালয়ে শিক্ষার অধিকার থাকবে সব শ্রেণীর মানুষের। 24 নং ধারা 14 বছরের নিচে কোনো শিশুকে শিক্ষা ছাড়া অন্য কোনো উপার্জনমূলক কাজে লাগানো যাবে না। এটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। 24 নং ধারা 1, সরকারি অনুদানপ্রাপ্ত কোনো বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। 24 নং ধারা 2 উপধারায় ট্রাস্ট দ্বারা ও সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। 24 নং ধারা এখানে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ধর্মীয় শিক্ষার সঙ্গে যুক্ত সেইগুলো রয়েছে। 27 নং ধারায় 1-এ কী আছে? ভারতের যে কোনো অঞ্চলের যে কোনো জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সংস্কৃতিকে সংরক্ষণ করার অধিকার থাকবে। 29 নং ধারায় সরকারি অর্থে পরিচালিত কোনো প্রতিষ্ঠানে ভারতীয় ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ ও ভাষা কারণে বাধাদান করতে পারবে না। সরকারি প্রতিষ্ঠানে যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাধাদান করা যাবে না। 30 নম্বর উপধারায় 2, যে কোনো ব্যক্তির নিজ পছন্দ অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার থাকবে। 30 নম্বর ধারায় 1, ধর্মীয় অথবা ভাষাগত সংখ্যালঘু যে কোনো ব্যক্তি নিজ পছন্দ অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সরকারি সাহায্যের ব্যাপারে কোনো বিভেদ করা চলবে না। 41 নম্বর ধারায় 1 উপধারা, ভারতের সমস্ত নাগরিককে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে। 45 নম্বর উপধারা, এই 45 নম্বর ধারা সংবিধানে কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্রকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। 45 নম্বরে এটা মনে রাখতে হবে খুব ভালো করে। 46 নম্বর ধারা, সমাজের দুর্বলতর শ্রেণী মানুষের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এটা হচ্ছে নির্দেশাত্মকমূলক নীতি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন। 49 নম্বর ধারা, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান ও সৌধগুলিকে রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ওপরে ন্যস্ত হচ্ছে। এবার আসি 337 নম্বর, শর্ত সাপেক্ষে অ্যাংলো ইন্ডিয়ান সমাজে শিক্ষার উন্নয়নকল্পে অনুদানের কথা বলা হয়েছে। অ্যাংলো ইন্ডিয়ানরা সমাজে শিক্ষার উন্নয়নকল্পে অনুদানের দিতে পারে। অ্যাংলো ইন্ডিয়ানরা, যারা অ্যাংলো ইন্ডিয়ান বলতে যারা হচ্ছে ইংরেজ প্লাস হচ্ছে ইংল্যান্ডে থাকে বা ইন্ডিয়ান, তারাই মানে ইন্ডিয়ান দেখা যাচ্ছে তারা ইন্ডিয়ান জন্মগতভাবে তারা বিদেশে থাকে, ইংল্যান্ডে থাকে, তাদের কথা এখানে বলা হয়েছে। 350 বা বিদেশি কোনো কেউ। 350 নম্বর ধারায় 1 নং উপধারা, ভারতবর্ষের যে কোনো ভাষায় কেন্দ্রীয় বা রাজ্য সরকার কোনো বিষয়ে অভিযোগ জানানো যাবে। 350 নম্বর বা 1 নম্বর উপধারায় ভারতবর্ষের যে কোনো ভাষায় কেন্দ্রীয় বা রাজ্য সরকারকে কোনো বিষয়ে অভিযোগ জানানো যাবে। 350 নম্বর ধারায় 2 উপধারায় ভাষাগত সংখ্যালঘুদের জন্য রাষ্ট্রপতি একজন অফিসার নিয়োগ করবেন, যিনি সমস্ত অভিযোগের নিয়মিত রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ কক্ষে প্রেরণ ও সমাধানের বন্দোবস্ত করবেন। 351 নম্বর ধারা, হিন্দি রাষ্ট্রীয় ভাষা হওয়ার কারণে এই ভাষার উন্নতিকল্পে দায়িত্ব থাকবে কেন্দ্রে। উল্লেখিত ধারা ও উপধারাগুলির মাধ্যমে নাগরিকদের দায়িত্ব কর্তব্যপথ প্রসারিত করা হয়েছে। এইগুলো পড়লে ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড যে এডুকেশনের বিষয় রয়েছে সেইগুলোতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর এই পিডিএফ আমি কিন্তু দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রামে গ্রুপের লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, বা ইন্টারভিউ রিলেটেড কিছু আপনারা সেখান থেকে কালেকশন করে অবশ্যই ভিডিও দেখবেন বা উপস্থিত থাকবেন। আপনাদের কোনো সুবিধা অবশ্যই এখানে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো যথাসাধ্য।